হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জাস্ট কমেন্টসে জানায়েন, তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আই গেস সবাই শুনতে পাচ্ছেন এবং আমরা একদম প্রপারলি লাইভে আছি। তাহলে আমরা হচ্ছে যে ক্লাসটা স্টার্ট করি। সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত আইসিটি চ্যাপ্টার 1 এর মূলত যে বোর্ড সলভিংটা আছে, অর্থাৎ সিকিউ সলভিং, আমরা সেই ক্লাসটা নিয়ে এসেছি। আজকে আমরা চ্যাপ্টার 1 এর সিকিউ সলভ করব। ইভেন্চুয়ালি প্রতিটা চ্যাপ্টারে এরকম আমাদের সিরিজ ওয়াইজ সিকিউ সলভিং ক্লাসগুলো নেওয়া হবে এবং আমি আশা করি তোমাদের সামনে যাদের বোর্ড পরীক্ষা আছে এবং যেহেতু গত বছরের অর্থাৎ 23 সালে আইসিটি কোশ্চেনটা যথেষ্ট কঠিন এসেছে, তোমাদের জন্য আই গেস এই কোর্সটা যথেষ্ট হেল্পফুল হবে। আসো আমরা এগিয়ে যাই। সো আমরা যদি স্টার্ট করি, আমরা প্রথমে হচ্ছে যে কি কি নিয়ে পড়াশোনা করব বা কিভাবে কি আলোচনা করবো সেটা আমরা পরে হচ্ছে যে দেখে নিচ্ছি। আসেন তাহলে আমরা স্টার্ট করি। প্রথমত আমরা চলে যাচ্ছি এইটাতে, আমাদের 1 নম্বর কোয়েশ্চেন। এটা মূলত হচ্ছে যে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, ঠিক আছে? ঢাকা বোর্ড 2023 এর কোয়েশ্চেন। ঢাকা বোর্ড 2023 এর এই কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে সবাই একটু একবার রিডিং দেই এবং আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে এই জায়গায় যে আমাদের একটা নতুন জীব কোষ সৃষ্টি হচ্ছে। সেই নতুন জীব কোষ সৃষ্টি হওয়ার পরে সেখান থেকে দেখা যাচ্ছে হাইব্রিড শস্য উৎপন্ন হচ্ছে, তারপরে দুধে আমিষের পরিমাণ বাড়ানো হচ্ছে এবং এই সবকিছু একটা পার্টিকুলার টেকনোলজি দিয়ে করা হচ্ছে। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, বা আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের প্লট 1। হাইব্রিড হচ্ছে বিভিন্ন ধরনের শস্য, নতুন জীবকোষ বা নতুন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অর্গানিজমস তৈরি, আর তারপর হচ্ছে দুধে আমিষের পরিমাণ বাড়ানো বা প্রোটিন হচ্ছে যে ইনক্রিজ করা। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা, এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। প্রযুক্তি জগতে এটি চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত। অর্থাৎ আমাদের সামনে হচ্ছে যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে মানুষের ইনভলভমেন্ট দরকার হচ্ছে না। এটাকে আমরা অনেক সময় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও বলছি। এখন আমাদের বলা হচ্ছে এই জায়গায় যে প্রথম প্রশ্ন, ন্যানো টেকনোলজি কি, তারপরে বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায় এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প 1 এ চিহ্নিত স্থানে প্রযুক্তিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং এই যে দৃশ্যকল্প 2 যেটা আছে সেখানে উল্লিখিত প্রযুক্তিটির ভূমিকা মূল্যায়ন করতে বলা হয়েছে। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসেন আমরা একটা একটা করে এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। এই ব্যাখ্যাগুলো বোঝার জন্য আমরা কিভাবে কি করব, আসেন আমরা একটা একটা করে অ্যান্সার দেখব। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটা বলা হচ্ছে আমাদের এই জায়গায় যে আমরা ন্যানো টেকনোলজি কাকে বলবো। সো ন্যানো টেকনোলজি কাকে বলে এই প্রশ্ন যখন আমাদের করা হয়, আমাদের এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ন্যানো টেকনোলজি আসলে আমাদের কিভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করি বা ন্যানো টেকনোলজি বলতে আসলে আমরা কি বুঝি। আসলে এখন আমরা সেটার ব্যাখ্যায় চলে যাচ্ছি। তো শুধু লিখে ফেলি ভাইয়া, ন্যানো টেকনোলজি সংজ্ঞাটা আমরা এখানে লিখবো। ন্যানো টেকনোলজি মূলত এমন প্রযুক্তিকে বোঝায় যা দ্বারা ন্যানো স্কেল তথা অতি ক্ষুদ্র পরমাণু কিংবা কণা দ্বারা, পরমাণু কিংবা আমরা কি বললাম, কণা দ্বারা বিভিন্ন যন্ত্র ও পণ্য উৎপাদন করা হয়। এটাকে আমরা বলছি ন্যানো টেকনোলজি। সো ন্যানো টেকনোলজি কি? মূলত এমন একটা প্রযুক্তি যেটা দ্বারা আমরা ন্যানো স্কেল বা অতি ক্ষুদ্র পরিমাণে কোনো কিছু যদি থাকে, আমরা মূলত তাকে হচ্ছে যে ব্যাখ্যা করার জন্য একটা প্রযুক্তি বানিয়েছি। আচ্ছা, মনে হয় একটু উপর থেকে কেটে গেছে, আমি এটা একটু পিছনে নিয়ে আসি,
তাহলে পুরো স্লাইডটা দেখা যাবে। ওকে, দিস ইজ বেটার। ঠিক আছে, আই গেস এবার বেটার হচ্ছে। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে যে নাম্বার 2-তে আমাদের কি প্রশ্ন করা হয়েছে? নাম্বার 2-তে বলা হয়েছে বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়। মূলত এটা কাকে ব্যাখ্যা করা হচ্ছে? ভার্চুয়াল রিয়ালিটিকে ব্যাখ্যা করা হচ্ছে। সো তুমি জাস্ট এখানে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর এটাকে হচ্ছে সুন্দর মতো এক্সপ্লেন করে দিবা, যে বর্তমানে যখন আমরা বলছি যে ড্রাইভারবিহীন গাড়িতেও ব্যাখ্যা করা যায়, যাতায়াত করা যায়, তখন আমরা মূলত এখানে কি বলে এটাকে ভার্চুয়াল রিয়ালিটির কথাই বলছি। ও সরি, আমাদের ড্রাইভার বিহীন গাড়ির কথা বলেছে না, সরি রোবোটিক্স হবে, ভুলটা বলতেছি কেন। যখন ড্রাইভার বিহীন গাড়ির কথা বলছি তখন হবে রোবোটিক্স, যে আমরা চাইলে এখন রোবট দ্বারা বিভিন্ন ধরনের হচ্ছে যে গাড়িও বানাতে পারি, যেই মানে গাড়ি বানাতে পারি যেগুলো হচ্ছে রোবটের মাধ্যমে চলবে। সো আমরা এখানে রোবোটিক্সের ব্যাখ্যা দিব এবং আমরা দেখাবো যে রোবোটিক্সের মাধ্যমে আর কি কি কার্যক্রম করা যাবে। আমি পুরো ব্যাখ্যাটা লিখে দিচ্ছি না, আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি যেন তুমি পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসলে নিজের মতো করে লিখতে পারো। এখানে কি করে রোবোটিক্সের ফার্স্ট অফ অল সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে অন্য উদাহরণ দিবা বা এক্সাম্পল টানবা, টানার পরে জাস্ট ব্যাখ্যা করবা। ঠিক আছে, দেন বলা হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ চিহ্নিত যে প্রযুক্তিটা আছে তাকে ব্যাখ্যা করো। তো উদ্দীপকের চিহ্নিত 1 হচ্ছে যে প্রযুক্তিটা কি? আমরা সবাই জানি যে যখন আমরা নতুন জীবকোষ বানাচ্ছি, হাইব্রিড শস্য বানাচ্ছি, দুধে আমিষের পরিমাণ বানাচ্ছি, এটা মূলত আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে বোঝায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন বলা হয়েছে যে এই প্রযুক্তিটা ব্যাখ্যা করো। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা এক্স্যাক্টলি কি কি জিনিসপত্র ব্যাখ্যা করব, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমাদের কি কি এমন তথ্য আছে যেটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে দরকার হবে এইটা অ্যান্সার করার ক্ষেত্রে। একটু আমরা তথ্যগুলো পয়েন্ট আউট করি চলো। তার আগে এটাকে আমি একটু সলিড বানিয়ে নিই। হ্যাঁ, আমি একটু তথ্যগুলো চলো ব্যাখ্যা করে নিই। তথ্যগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে নাম্বার 1 আমরা লিখে রাখি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বোঝায়? নাম্বার 1 আমরা এখানে ব্যাখ্যা দিব হচ্ছে যে এটার সংজ্ঞা কি বা ডেফিনেশন কি। অফকোর্স অলওয়েজ সব জায়গায় ডেফিনেশনটা সবার আগে লাগবে। কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোথায় কোথায় ব্যবহার করা হয়। তোমাকে কয়েকটা হচ্ছে আমি ক্ষেত্র বলে দিচ্ছি। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র, দেন গবেষণা, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কৃষিতে। তো কৃষিতে বিভিন্ন ধরনের শস্য চাষ, কি কি ধরনের শস্য আছে অবশ্যই বই থেকে দেখে নিতে হবে, যে এই টাইপের এক্সট্রা শস্য আছে যেগুলো আমরা কৃষিতে হচ্ছে যে ব্যাখ্যা করে থাকি। চিকিৎসা আছে, গবেষণা আছে, কৃষিক্ষেত্র আছে। এটার পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরো একটা অন্যতম বড় হচ্ছে যে আমাদের জায়গা আছে চিকিৎসা, গবেষণা, কৃষি বাদেও আমরা হচ্ছে অনেক সময়, আচ্ছা এই তিনটা আমাদের নাই আসলে টেকনিক্যালি, জাস্ট আমাদের তিনটার মধ্যে অনেকগুলো ক্ষেত্র আছে। যেমন কৃষির ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? একটা হচ্ছে পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমাদের এই যে কি বলে এটাকে নতুন যে বিভিন্ন ধরনের জাত আছে, সেই যে মনে করেন ফর এক্সাম্পল দুধে আমিষ বাড়ানো, কিংবা হচ্ছে যে মোটা তাজাকরণ, এই টাইপের বিভিন্ন ধরনের হচ্ছে যে আমাদের জিনিসপত্র আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। গবেষণার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের আমরা বলতে পারি রোধ প্রতিরোধকারী বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে যে আনা। ঠিক আছে, কিংবা হচ্ছে যে একাধিক বৈশিষ্ট্য বা প্রপার্টি একই বস্তুর মধ্যে সঞ্চার। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো যদি আমাদের পরীক্ষার হলে আসে। এটার পরে আমাদেরকে 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, চলো একবার দেখে আসি। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আমাদের একটা চতুর্থ শিল্প বিপ্লব হয়েছে, যেটা কিনা মানুষের হচ্ছে যে ব্যবহারকে আস্তে আস্তে কি করে দিবে, আস্তে আস্তে হচ্ছে যে আমাদের এই জায়গায় এটাকে হচ্ছে যে লিমিট করে দিবে। এখন মানুষের প্রযুক্তির হচ্ছে যে মানে মানুষের ব্যবহারটা কমে যাবে এরকম একটা প্রযুক্তি কি, তোমরা অলরেডি এটা নিয়ে প্রচুর আলোচনা করছো বর্তমান বিশ্বে। এই ঘ নাম্বারটার অ্যান্সার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে আমাদের তার পরবর্তীটা অ্যান্সার। কেন আমরা এটা কেন বলছি, কারণ হচ্ছে যে আমাদের এই জায়গায় মূলত মানে দুটো জিনিস হচ্ছে যেখানে অ্যান্সার করা যায়। আসলে প্রত্যেকটা সলিউশন বইয়ে তুমি দেখবে এখানে দুই ধরনের অ্যান্সার কোনো না কোনো জায়গায় বলা হয়েছে। কোনো জায়গায় বলা হয়েছে এটা হচ্ছে রোবটের ব্যবহার, কারণ এখানে বলা হয়েছে তাদের নিরাপত্তা গবেষণা বা বিনোদনের ক্ষেত্রে হচ্ছে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে, তাহলে সেই জায়গায় রোবট হতে পারে, বিকজ রোবট হচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যবহার করা হয়। আবার বলা হচ্ছে যে এখানে মানুষের নাকি ব্যবহার সীমিত হয়ে যাচ্ছে। তো টেকনিক্যালি যখন আমাকে অ্যান্সার করতে বলা হবে আমি আসলে এখানে দুটো জিনিস একসাথে উল্লেখ করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে রোবোটিক্স। আমি এই জায়গায় দুইটাই হচ্ছে যে উল্লেখ করে দিব যে আমাদের এই দুটো টেকনোলজির কথা এখানে উল্লেখ করা হচ্ছে, বিকজ দুটো টেকনোলজির মধ্যেই কিছু কমন বৈশিষ্ট্য আছে। এমনকি আমরা এটাও বলতে পারি যে রোবোটিক্স এর মধ্যে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা আস্তে আস্তে আরো ইন্ট্রোডিউস করা স্টার্ট করছি, যার কারণে আমাদের মানুষের ব্যবহারটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটার অ্যান্সারটা কিভাবে লিখবো, বলা হচ্ছে যে আমাদের উল্লিখিত প্রযুক্তিটির ভূমিকা মূল্যায়ন করো। অর্থাৎ আমাদের এই যে রোবোটিক্স আছে সেই রোবোটিক্সের আসলে ভূমিকাটা কি, বা আসলে আমাদের হচ্ছে যে এটার কিরকম হচ্ছে যে আমাদের এখানে শিল্প বিপ্লবের ক্ষেত্রে তার ব্যবহার হতে পারে। আচ্ছা আসেন আমরা তাহলে শিল্প বিপ্লবের ক্ষেত্রে তার ব্যবহারটা কিছুটা লেখার চেষ্টা করি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ব্যবহার। লিখে ফেলি। নাম্বার 1 একদম পয়েন্ট আকারে লিখবো, ঠিক আছে। প্রথম হচ্ছে লেখেন ঝুঁকিপূর্ণ পরিবেশে রোবোটিক্স বা রোবট ইন ডেঞ্জারাস ওয়ার্ক এনভায়রনমেন্ট। রোবট ইন ডেঞ্জারাস ওয়ার্ক এনভায়রনমেন্ট। আচ্ছা, সো একটু ক্রিটিক্যাল যদি আমাদের কোনো ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে তাহলে সেখানে রোবোটিক্সটা ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে। যেমন কোন কোন জায়গায়, মাইনিং, ঠিক আছে, কিংবা হচ্ছে হেভি মেশিন, এই জায়গাগুলোতে হচ্ছে যে রোবটের ব্যবহার হচ্ছে। 2 নাম্বার আমরা এটাও লিখতে পারি সূক্ষ্ম কাজে রোবটের ব্যবহার। robotics in detailed work। তো বিভিন্ন সূক্ষ্ম কাজে রোবটের ব্যবহার আছে। কোন কোন জায়গায় সূক্ষ্ম কাজে রোবটের ব্যবহার আছে? নাম্বার 1 যদি আমি দেখি সূক্ষ্ম কাজগুলো কোন জায়গায় হচ্ছে, যেমন ফর এক্সাম্পল মনে করো যে তুমি যদি সূক্ষ্ম কাজে রোবটের ব্যবহার দেখতে চাও তাহলে এরকম একটা কাজে তুমি ব্যবহার দেখতে পারো। যে মনে করো তোমার যখন গার্মেন্টসে বাটন সিউইং এই ধরনের যে কাজগুলো আছে, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো মানুষদের করলে ঝামেলা হতে পারে, সেসব জায়গায় আমরা রোবটের ব্যবহারটা করছি। এটা গেল হচ্ছে আমাদের দুইটা হচ্ছে আমাদের কি বলে এটাকে জায়গা। এছাড়াও এই যে সূক্ষ্ম কাজের আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে পিভিসি
এবং আইসি সার্কিট, বিভিন্ন পিভিসি এবং আইসি সার্কিটেও দেখা যাচ্ছে রোবট ব্যবহার করা হচ্ছে, বিকজ এই জায়গাগুলো খুবই ছোট 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 জায়গা, সেখানে দেখা যায় রোবট বাদে অন্য কেউ যদি এখানে কাজ করে তাহলে খুব একটা আমরা ভালো বেনিফিট সেখানে পাই না। তো দেখা যাচ্ছে এই জায়গাটাতে রোবটের একটা বেশ ভালো হচ্ছে যে আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। সো এই জায়গা আছে, এছাড়া হচ্ছে আমাদের আরো বেশ কিছু জায়গা আছে, যেমন ইভেন আমরা যদি খেয়াল করে দেখি চিকিৎসা ক্ষেত্রে আমাদের রোবটের বেশ ভালো ব্যবহার আছে। ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাও লিখতে পারো। এখন এই জায়গাগুলো সুন্দর করে তুমি জাস্ট ব্যাখ্যা করে লিখে দিবা, লিখে দিলেই তোমার এই কাজটুকু শেষ, যে আসলে আমাদের কোন কোন কথা বলা হচ্ছে। এটার পাশাপাশি চাইলে তুমি এর পরে পরে এসে হচ্ছে এআই এর ব্যাখ্যাটাও লিখতে পারো, যে কিভাবে আলাদাভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আর একটা বড় সিচুয়েশনের সৃষ্টি করছে, যে এখন রোবটকে তুমি প্রোগ্রাম করে দিলেও নিজের থেকে ডিসিশন নিয়ে অনেক কিছু করতে পারবে। হয়তো এখন সামনে আমাদের রিসেপশনে মানুষ বসানো লাগবে না। তারপরে হচ্ছে যে তোমার মনে করো হেল্পলাইন কল সেন্টারগুলো তার মানুষ দরকার হবে না, কারণ রোবটই এখন সেই কাজগুলো করতে পারবে। সো এআই এর ব্যবহারটাও যে কিভাবে জিনিসগুলো নিয়ে কাজ করে সেগুলো তুমি চাইলে এখানে ব্যাখ্যা করতে পারো। গেল। এটার পরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড সৃজনশীল। এটাও ঢাকা বোর্ডে আসছে গতবার, যে ডাক্তার জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন। বোঝাই যাচ্ছে যে সে কম্পিউটার নিয়ন্ত্রিত বা কম্পিউটার কি বলে এটাকে কন্ট্রোল যদি এনভায়রনমেন্টে সেরকম ধরনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিয়ে থাকে, এর অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই এটা কোন এনভায়রনমেন্ট ছিল, এটা একটা ভার্চুয়াল রিয়ালিটি ছিল। বলা হচ্ছে এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। আচ্ছা, তো বলেছে তাপমাত্রা নিয়ন্ত্রিত একটা পদ্ধতি, তাহলে বুঝাই যাচ্ছে এখানে দুইটা টেকনোলজির কথা বলা হয়েছে। কোন দুইটা টেকনোলজি? একটা ক্রায়ো সার্জারি এবং আরেকটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, এবং এই দুইটার কথা এখানে উল্লেখ করা হবে। সিএডি কি আচরণিক ডেটাকে আমরা ব্যাখ্যা করবো, তার আগে উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি যে ব্যাখ্যা করো, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। আর বলা হচ্ছে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি অবদান ব্যাখ্যা করো, এটা হচ্ছে মূলত ক্রায়ো সার্জারি। এখন আমাদের জানতে হবে ক্রায়ো সার্জারি এবং হচ্ছে এই জায়গায় আমাদের সবার হচ্ছে যে ব্যাখ্যাটা কি কি হয়ে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে সিএডি কি? সিএডিটা আমরা একটু সুন্দর মতো লিখে ফেলি। লেখেন সিএডি কম্পিউটার এইডেড ডিজাইনিং। এটা মূলত কি? একটি ডিজাইন সফটওয়্যার। ঠিক আছে, লিখেছি। তাহলে এটা হচ্ছে যে আমাদের সিএডি বা কম্পিউটার ডিজাইনিং বা একটা ডিজাইনিং সফটওয়্যার। এটা কি করে? এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাফটিং, মানে এটাকে আমরা বলি অটো, যেমন এটাকে আমরা বলি আসলে ক্যাড। ঠিক আছে, তো এরকম হচ্ছে যে আমাদেরও যেমন একটা অটো ক্যাড ছিল, অটো ক্যাড দিয়ে আমরা কি করতাম, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করতাম। মানে ওই তোমরা যেরকম নকশা ডিজাইন ভাবো, এটা না, এটা হচ্ছে মনে করো বিভিন্ন বিল্ডিং বা মেশিনারি ডিজাইনিং এ কাজে লাগে। তো এটা কি করে? এটা মূলত হচ্ছে যে বিভিন্ন মেশিনারি ডিজাইনিং এ কাজে লাগে। তো তোমার কাছে সেটা চাওয়া হয় না, তুই জাস্ট একটা ডিজাইন সফটওয়্যার লিখলেই হবে। এখন তোমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যে আচরণিক ডেটা কি? কি জিজ্ঞেস করা হয়েছে? আচরণিক ডেটা কি? আচরণিক ডেটা তোমরা কোথায় পড়েছো বলতে পারবা? এনিওয়ান? আচরণিক ডেটা তোমরা পড়েছো কিন্তু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে। কি পড়েছো একটু খেয়াল করে দেখো। আমরা জানতাম বায়োমেট্রিকে দুই ধরনের ডেটা আছে, একটা হচ্ছে আচরণিক ডেটা বা বিহেভিয়ারাল, আর একটা হচ্ছে আমাদের জৈব ডেটা, যেটাকে আমরা বলি বায়ো ডেটা। তো আমাদের এই জায়গায় আচরণিক ডেটাটা কি? আচরণিক ডেটা হচ্ছে যেটা আচরণের উপর ভিত্তি করে আমরা শনাক্তকরণের পদ্ধতি। তাহলে আচরণিক ডেটা কি? আচরণের উপর ভিত্তি করে শনাক্তকরণ পদ্ধতি। এখন
এটা মানে কি, বা আমরা বলতে পারি an identification process based upon behavioral data। এখন এটা মানে কি, এর মধ্যে কি কি আছে এক্সাম্পল করে লিখতে হবে। একটা হচ্ছে আমাদের আচরণিক ডেটার মধ্যে কি আছে, ফিঙ্গার স্ট্রোক, যেগুলো আমাদের আচরণের উপর বেসিস করে আমরা আলাদা করতে পারি। তারপরে কি আসবে, তারপরে হচ্ছে যে আমাদের সিগনেচার, ফিঙ্গার স্ট্রোক আছে, সিগনেচার আছে। এটার পরে হচ্ছে যে আমাদের আছে ভয়েস রেকগনিশন আর কিবোর্ড টাইপিং। ঠিক আছে, ভয়েস রেকগনিশন, আর একটা আমরা কি বললাম, কিবোর্ড টাইপিং। তো এইভাবে আমরা মূলত হচ্ছে যে সবগুলোকে ফিক্স করে নিলাম। ঠিক আছে, তাহলে কি আমরা আচরণের উপর ভিত্তি করে ডেটা কিভাবে আলাদা করা হয় আমরা সেটার একটা ডেটা মানে প্রসেস বুঝে ফেলছি। দেখো 3 নম্বরে বলা হয়েছে উদ্দীপক উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো তোমাকে ভিআর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো ভিআর সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ভিআর তো তুমি জানোই, কল্পনার জগতে যদি তুমি হচ্ছে যে তোমার 4টা সেন্সকে ব্যবহার করে একটা কল্পনার জগতে তুমি যদি বাস্তব অভিজ্ঞতা নিতে পারো তাকে আমরা ভিআর বলি। সো ভিআর এর প্রযুক্তিটা তুমি এখানে ব্যাখ্যা করবা। ভিআর এর প্রযুক্তি ব্যাখ্যা করার সময় তোমাকে আমি কি পয়েন্টস গুলো বলে দিই যে তুমি কি কি ব্যাখ্যা করবা। অফকোর্স তুমি প্রথমে সংজ্ঞা তো দিবাই, সংজ্ঞা দেওয়ার পর তুমি এখানে লিখবা যে হচ্ছে যে কোন কোন উপাদান ব্যবহার করা হয় বা এলিমেন্ট কি কি ব্যবহার করা হয়। যেমন একটা হেড মাউন্টেড ডিসপ্লে, তারপর হচ্ছে গ্লাভস, ঠিক আছে, অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর তো রোবোটিক্স, সরি, গগলস, ওই যে তোমরা ভিশন প্রো দেখো না, ভিশন প্রো, ঠিক আছে, তো এরকম টাইপের হচ্ছে যে তোমার অ্যাপল ভিশন প্রোর মতো জিনিসপত্র তোমার এখানে লাগবে। দেন ফাইনালি অফকোর্স তোমাকে বলতে হবে যে এটা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইউসেজ বা অ্যাপ্লিকেশন। এটা ইউসেজ বা অ্যাপ্লিকেশন কোথায় আছে, ড্রাইভিং ট্রেনিং, দেন কি আছে, ড্রাইভিং ট্রেনিং এর পাশাপাশি তোমার হচ্ছে ফ্লাইট সিমুলেশন, এটসেট্রা তোমার হচ্ছে এখানে তুমি ইউজ করতে পারবা, বা হচ্ছে যে তোমার গেমিং এই সব জায়গায় তুমি ভিআর ইউজ করছো। যে তুমি এইভাবে সুন্দর মতো তুমি যেসব জায়গায় ভিআর এর ব্যাখ্যাগুলো মানে ব্যবহারগুলো আছে বইটা একবার রিডিং দিবা, সেই জিনিসগুলো একবার দেখে ফেলবা বা লিখে ফেলবা। তাহলে আমরা ভিআর কোথায় কোথায় ব্যবহার করি কি করি সেটা সম্পর্কে জানলাম। এখন বলা হচ্ছে যে চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। অর্থাৎ ক্রায়ো সার্জারিতে আসলে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারটা কোথায় কোথায় আছে বা কিভাবে হচ্ছে যে ব্যবহার করা হয় সেটা নিয়ে হচ্ছে যে আমাদের এখানে একটা মানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো মাথায় রাখতে হবে আসলে তোমার কাছে কিন্তু এই জায়গায় ক্রায়ো সার্জারি সম্পর্কে জানতে চাওয়া হয় নাই, বা ক্রায়ো সার্জারি কি কোথায় ব্যবহার করে সেটা জানতে চাওয়া হয় নাই। বলছে আইসিটি আসলে কিভাবে ক্রায়ো সার্জারিকে হেল্প করে সেটা নিয়ে তুমি আলোচনা করো, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। আচ্ছা, তাহলে ইন দ্যাট কেস তোমাকে আসলে কি অ্যান্সার করতে হবে? ইন দিস কেস তোমাকে আসলে অ্যান্সার করতে বলা হচ্ছে ঘ নাম্বারে যে ক্রায়ো সার্জারি মূলত কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি তার ক্রায়ো সার্জারিকে হেল্প আউট করে। তাহলে যদি সেটা জিজ্ঞেস করে তাহলে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমি যেটা তোমাকে সাজেস্ট করব সেটা হচ্ছে ড্র দি ক্রায়ো সার্জারি প্রোডাক্ট দেন এটার প্রোব সহ অন্য সবকিছু ডিজাইন কিভাবে হচ্ছে যে আমরা আইসিটি দিয়ে করি, একটা খুবই মজার পার্ট হচ্ছে ক্রায়ো সার্জারি করার জন্য সবার আগে জানা দরকার যে কোন জায়গাটাতে তোমার এক্স্যাক্টলি হচ্ছে যে ক্যান্সার বা টিউমার হয়েছে, যে কারণে আমরা টিউমার নিরাময় করি।
তো তাহলে ডিজিজ আইডেন্টিফিকেশন বা ডিজিজ স্পট আইডেন্টিফিকেশন, এটার জন্য আসলে আমাদের কি দরকার? সিটি স্ক্যান, এমআরআই, এই যে আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি দরকার, এগুলো সবই কিন্তু আইসিটি দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। শুধু সেইটা না, আমরা কত অ্যামাউন্ট অফ, আমরা জানি এখানে ক্রায়োসার্জারিতে আমরা একটা গ্যাস দিই, লিকুইড হচ্ছে সাধারণত নাইট্রাস অক্সাইড দিই, তাহলে গ্যাস প্রেসার অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোল, এটাও ক্রায়োসার্জারির মাধ্যমে করা হয়। এই চারটা জিনিস তুমি যদি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, তাহলে তোমার কিন্তু ক্রায়োসার্জারির মাধ্যমে মোটামুটি কিভাবে আসলে জিনিসটাকে মানে কি বলে এটাকে আইসিটি হচ্ছে কিভাবে ক্রায়োসার্জারিতে হেল্প আউট করে, সেটা নিয়ে তুমি কিন্তু একটা ডিটেল আইডিয়া দিয়ে দিতে পারবা। ওকে, পরটাতে চাই। তারপরে বলা হচ্ছে মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। ভালো কথা। তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করে দেন। তাহলে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর কোয়েশ্চেন। প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি কি, এটা সংজ্ঞা তোমরা অলরেডি জানো। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক জগতের অভিজ্ঞতা অনুভব করার প্রযুক্তি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর। এখন বলা হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য। এইটা আই গেস তোমাদের বইয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করা ছিল যে আসলে আমাদের আইসিটি নির্ভর মানে উৎপাদন ব্যবস্থা কিভাবে আছে আমাদেরকে হেল্প আউট করে। তো আমরা এখানে কয়েকটা হচ্ছে যে টপিক বা কয়েকটা হচ্ছে যে কি পয়েন্টস মাথায় রাখবো, তাহলে আমাদের জন্য এটা অ্যান্সার করা সহজ হবে। কি কিভাবে মাথায় রাখবো? নাম্বার 1, মেজার, অর্থাৎ আমরা মেজার করতে পারবো যে আমাদের আসলে কতটুকু উৎপাদন হচ্ছে না হচ্ছে যদি আমাদের আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা থাকে, অর্থাৎ ডেটা ভিত্তিক মেজারমেন্ট থাকবে অনেক। যত ডেটা থাকবে তত রিসার্চ করা সহজ হবে, এই সেম ডেটা দিয়ে আমরা রিসার্চ করতে পারবো। এবং নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা চাইলে এখানে রোবোটিক্স, এআই ইত্যাদি ব্যবহার করে আমাদের দেশের উৎপাদন বাড়াইতে পারবো। ঠিক আছে, জাস্ট এগুলো ব্যাখ্যা করে দিলেই কাজ শেষ। ডাক্তার ফুয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করে। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ক্রায়ো সার্জারির ব্যাখ্যাটা করো, যে কিভাবে ক্রায়ো সার্জারি কাজ করে। তো এর আগে ক্রায়ো সার্জারিতে হচ্ছে যে আমাদের প্রয়োগ জিজ্ঞেস করেছে, এবার আমাদের ক্রায়ো সার্জারি টেকনোলজিটা ব্যাখ্যা করতে হবে। যে ক্রায়ো সার্জারির মধ্যে আমাদের প্রথমত তুমি অবশ্যই চিত্রটা আঁকবা, চিত্র আঁকার পরে তুমি পুরো এন্টায়ার যে স্টেপ বাই স্টেপ কি কি করা হয়, স্টেপ বাই স্টেপ মেকানিজমটা ব্যাখ্যা করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্রায়োসার্জারির ব্যাখ্যা। দেন ক্রায়োসার্জারির পরে বলা হয়েছে সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করেছে তা বিশ্লেষণ করো। তো বলা হয়েছে যে সে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। তাহলে গবেষণা করছেন, ব্যাপারটা ভালোভাবে বুঝছেন, গবেষণা করে তিনি হচ্ছে উচ্চ ফলনশীল জাত তৈরি করেছেন। একটু আগে তোমাকে মনে হয় সেম প্রশ্ন আমি পড়িয়েছিলাম, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অ্যান্সার। ঘুরাই ফিরে এই কয়েকটা টপিক থেকে কোয়েশ্চেন আসে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুমি কিভাবে লিখবা, কিভাবে ব্যাখ্যা করবা, বা যে প্রযুক্তিটি ওষুধ তৈরিতে কিভাবে কাজে লাগে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এবার তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা হচ্ছে যে এক্সাম্পল চাওয়া হয়েছে। তো ওষুধ তৈরিতে তোমার কি লাগবে, একটা হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্ট
এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ইনসুলিন প্রোডাকশনটা। ইনসুলিনের এক্সাম্পল দিবা। ঠিক আছে, দেন প্রসেসটাকে এক্সপ্লেইন করবা, প্রসেসটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করবা, যে তুমি প্রথমে হচ্ছে যে একটা ডিএনএ নিবা, সেটাকে কাটবা, কেটে কিভাবে কিভাবে কি করবে এটসেট্রা, তারপরে তুমি জোড়া লাগাবা, ইকোলি ব্যাকটেরিয়া থেকে নিবা, এই টাইপের জিনিসগুলো ব্যাখ্যা করে দিবা। ব্যাখ্যা করা হলেই তোমার মোটামুটি হচ্ছে যে এতটুকু অংশ ডান। তো এটা তোমরা আই গেস একবার হচ্ছে যে বই থেকে রিডিং দিয়ে নিও। রিডিং দেওয়ার পাশাপাশি তোমরা চাইলে এই জায়গায় বেশ কয়েকটা হচ্ছে যে আরো টেকনোলজি, যেমন সেটা মানুষের ব্যাপারে গেল, ইভেন পশু পাখির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের হচ্ছে যে এরকম টেকনোলজি পাওয়া যায়। সেগুলো সুন্দর মতো হচ্ছে যে বই থেকে একবার রিডিং দিয়ে লিখে ফেলবা। যেহেতু এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, সো আমি এগুলো আলাদাভাবে লিখে দিচ্ছি না, বাকিটুকু তোমরা নিজে থেকে পারবা বলে আমি এক্সপেক্ট করে নিচ্ছি। তারপরে বলা হচ্ছে যে ইফাদ অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করেন। চেম্বারের প্রবেশ পথে প্রথমে দরজা আঙ্গুল এবং দ্বিতীয় দরজা সম্পূর্ণ হাত এঁকে মেশিনের উপর রাখতে হয়। ন্যানো টেকনোলজি কি অলরেডি ব্যাখ্যা করা হয়েছে, তাই না? তো এটা ব্যাখ্যা করা লাগছে না। ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রটি কিভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে, এটা রোবোটিক্সের কাজ। তো এখানে মাইনিং, নিউক্লিয়ার রিয়েক্টর এটসেট্রা এক্সাম্পল দিয়ে দিবা। ডক্টর ইফাদের চিকিৎসা প্রযুক্তি ব্যাখ্যা করো, আবার এই যে সেম দেখো ক্রায়োসার্জারি, একটু আগেই দেখো তোমার সেম কোশ্চেনটা আসছে। তারপরে বলা হচ্ছে চেম্বারে প্রবেশের পথে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনটি জনপ্রিয়। আচ্ছা, আগে এখানে দেখো দুইটাই বায়োমেট্রিক্স এর এক্সাম্পল, বাট এটার মধ্যে একটা, অর্থাৎ একটা আছে যে আমাদের কি বলে এটাকে, তার চেম্বার প্রবেশের পথে দরজা আঙ্গুল দিতে হয়, যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট। ভেরিফিকেশন। আর আরেকটাকে একটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। কোনটা বেশি জনপ্রিয়? অবশ্যই অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট বেশি জনপ্রিয়। প্রশ্ন হচ্ছে কেন, তাই না? জনপ্রিয়তার কারণ কি? চারটা রিজন। নাম্বার 1, চিপ। এই প্রযুক্তিটা ব্যবহার করা ইজিয়ার, চিপ, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি বা মোবিলিটি। এই প্রযুক্তিটার আপনি এই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা স্ক্যানার, সেটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এবং আপনি সেটা দিয়ে খুব ইজিলি হচ্ছে যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, মানে ফিঙ্গারপ্রিন্টটাকে স্ক্যান করতে পারেন। তাদেরকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি বা মোবিলিটি। গেল, এটার পরে কি আছে? চিপের পরে, ফ্লেক্সিবিলিটির পরে, মোবিলিটির পরে আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন আরেকটা এক্সাম্পল দেখতে পারি। সেটা হচ্ছে যে এই যে আমাদের টেকনোলজিটা আছে, এটার ডেটা স্টোর করা এবং ভেরিফাই করা ইজিয়ার। সাধারণত একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের ডেটা অত বেশি হয় না, সেটাকে স্টোর করা যায় এবং খুব কুইকলি হচ্ছে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা জেনারেলি ফিঙ্গারপ্রিন্ট খুব একটা হচ্ছে যে সহজে আমাদের হচ্ছে যে মানে চেঞ্জ হয় না। আমরা লিখবো ফিঙ্গারপ্রিন্ট doesn't change। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা, যে আমরা চাইলে ফিঙ্গারপ্রিন্টের হচ্ছে যে খুব একটা চেঞ্জ যেহেতু হয় না, তাই আমরা সহজে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কাজটা চালাতে পারি। তো এই চারটা হচ্ছে যে আমাদের রিজনকে আমরা যে স্যার একটু সুন্দর মতো ব্যাখ্যা ট্যাখ্যা করে লিখবো, ব্যাখ্যা ট্যাখ্যা করে লিখলে আমাদের কিন্তু কাজটা ডান হয়ে যাবে। গেল এটা। এটার পরে বলা হচ্ছে ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন। তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করেন অন্যান্য বলের তুলনায় এ বলের স্থায়িত্ব অনেক বেশি। আচ্ছা, হার্টের অপারেশন অভিজ্ঞতা লাভ করেন, ঠিক আছে। আচ্ছা, ক্রায়োপ্রোব কি? ক্রায়োপ্রোব হচ্ছে যে তোমার ক্রায়োসার্জারির একটা প্রোব। সো ওটা হচ্ছে যে ক্রায়োসার্জারির উপরে আমাদের যে ছোট্ট অংশটা থাকে, যেটাতে আমরা মূলত হচ্ছে যে শীতল জিনিসটা প্রবাহিত করি, তাকে আমরা বলতেছি হচ্ছে মূলত ক্রায়োপ্রোব। তারপরে যদি তোমরা একটু সংজ্ঞাটা জানতে চাও, তাহলে আমরা সুন্দর মতো সংজ্ঞাটা লিখতে পারি এইভাবে: ক্রায়োসার্জারিতে ব্যবহৃত
সূক্ষ্ম কাঁচনল যে সূক্ষ্ম কাঁচনল দিয়ে শীতল গ্যাস নির্গত হয়। আচ্ছা, 2 নম্বরে আসেন, ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব, সেটা হচ্ছে রোবোটিক্স। তারপর বলা হচ্ছে 3 নম্বর, উদ্দীপকের বলটি তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। তো আমাকে বলা হচ্ছে এমন একটা বল বানাইতে হবে যেটা কিনা হচ্ছে যে অনেক লম্বা সময় পর্যন্ত থাকে। এইটা হচ্ছে মূলত ন্যানো টেকনোলজির কাজ। এবং যশোর বোর্ডের এই কোয়েশ্চেনটা আমি বারবার বলছি, যশোর বোর্ড গত বছর একটু বেশ উল্টাপাল্টা কোয়েশ্চেন করছে এবং এইটা কিন্তু সব জায়গায় এক্সাম্পল নাই। সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যাখ্যা করতে হবে। ন্যানো টেকনোলজি প্রযুক্তির মধ্যে আমাদের স্টেপ বাই স্টেপ ফার্স্ট অফ অল কি কি এলিমেন্টস ব্যবহার করা হয়, দেন কিভাবে হচ্ছে যে আমরা ন্যানো পার্টিকেল গুলোকে ডিসপার্স করি। এটা একটা বেশ মজার প্রযুক্তি। আমরা এটা নিয়ে আসলে থিসিস করতেছি একদম হুমেন। আমি আসলে ন্যানো টেকনোলজি মানে ন্যানো টেকনোলজি নিয়ে বেশ ভালো হচ্ছে যে পড়াশোনা করেছি। কারণ আপনাদেরকে আমি ওইটা নিয়ে বোর করবো না, বিকজ আপনাদের ওইটা এত কিছু নাই আপনাদের সিলেবাসে। আপনাদের সিলেবাস জাস্ট ছোটভাবে এটি ব্যাখ্যা করা হয়েছে যে ন্যানো টেকনোলজির মধ্যে আমাদের কোন কোন ধরনের এলিমেন্ট গুলো থাকবে, সেগুলো কিভাবে ছড়ানো থাকবে এবং এই এলিমেন্ট গুলোর মাধ্যমে কিভাবে আপনি আসলে একটা টেকনোলজিকে গঠন করবেন। সো ফার্স্ট অফ অল এলিমেন্টস গুলো কি কি এবং সেটা কিভাবে ছড়ানো থাকবে, বা আমরা বলতে পারি পার্টিকেল ইনক্লুশন প্রসেস, বা কিভাবে আমরা কণাগুলোকে এটার মধ্যে ইনসার্ট করব বা আমরা এটাকে ইনক্লুড করব সেটা নিয়ে আলোচনা। তারপরে দেখেন এই জায়গায় আছে উদ্দীপকের বলটি তৈরির প্রযুক্তির পরে বলা হচ্ছে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি। তো ব্যবহারিক কাজে আমরা কোন প্রযুক্তিটা ব্যাখ্যা করেছি, দেখেন হার্টের অপারেশন সে ঘরে বসেই করে ফেলছে, মানে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির এক্সাম্পল দিয়েছে। তো দক্ষ জনবল তৈরিতে কিভাবে কাজে লাগানো হয় আমরা দেখাবো যে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটা কোন কোন জায়গায় কাজে লাগে। এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে আমরা বলতে পারি যে ফ্লাইট সিমুলেশন, তারপরে ড্রাইভিং, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা খুব সহজেই হচ্ছে যে, বা আমরা নেভাল নেভিগেশন, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা প্রায় চাইলে এখানে ব্যাখ্যা করতে পারি। সো ফ্লাইট সিমুলেশন, নেভাল নেভিগেশন সহ আর কি কি আছে দক্ষ জনবল তৈরিতে, দক্ষ জনবল তৈরি। ও আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে যে ফ্লাইট সিমুলেশন ছিল, নেভাল নেভিগেশন ছিল, আরেকটা মনে হয় সিস্টেম ছিল, ও আচ্ছা ড্রাইভিং। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি এটা যদি কমপ্লিট হয় আমরা এখন পরবর্তী হচ্ছে যে কোশ্চেনটাতে চলে যাব। আমাদের অর্ধেক কোশ্চেন প্রায় হচ্ছে যে ডান, আমাদের পরে কোশ্চেনে জানবো। আমরা তাহলে আগাই। তাহলে আমাদের মোটামুটি যদি এটা কমপ্লিট হয়ে যায় আমরা এখন পরেরটাতে চলে যাচ্ছি। তার পরের কোশ্চেনে বলা হয়েছে যে সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তি কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হচ্ছে। তো দৃশ্যকল্প 2, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। ওকে, ক্রায়োসার্জারি কি? এই প্রশ্ন দেখো প্রতিবার আসতেছে, গতবারও আসছে। তাহলে ক্রায়োসার্জারি কি? আমরা জানি হচ্ছে যে খুবই শীতল একটা প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যদি আমরা কোনো রোগাক্রান্ত অংশের চিকিৎসা দেই
তাহলে সেটাকে আমরা বলছি ক্রায়োসার্জারি। এটা আমরা অলরেডি পড়েছি, ঠিক আছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়, বায়োমেট্রিক্সের ব্যাখ্যা তোমরা দিতে পারবা। দেন উদ্দীপকের দৃশ্য 1 প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করো। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যাখ্যা করা হয় সেটা আমরা একটু আগে অলরেডি অনেকবার বলেছি, তো সেটাও তোমরা পারবা। 3 নাম্বার মানে লাস্ট আমাদের আজকের লাইভে এটা বলা হচ্ছে যে দৃশ্যকল্পে 2 প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে, উক্তিটি বিশ্লেষণ করো। সো এটা কোন হচ্ছে যে আমাদের প্রযুক্তি কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে, তাহলে অফকোর্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে হচ্ছে যে আমাদের সাহায্য করছে, ওই যে উচ্চ ফলনশীল ধান জাত, দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি, ভেড়ার হচ্ছে যে পশম বৃদ্ধি, অনেক ধরনের জায়গায় আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। সো আমরা খুব সিম্পলি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ইমপ্লিকেশন গুলো আছে সেগুলোকে ডিটেইল ভাবে ব্যাখ্যা করে দিব। ব্যাখ্যা করে দিলে আমাদের এইটার খুব একটা ব্যাখ্যা মানে প্রবলেমেটিক কিছু থাকবে না। সো এটা সুন্দর মতো লিখে দিলেই আমাদের কিন্তু কাজ অলমোস্ট ডান। তারপরে বলা হচ্ছে ডাক্তার ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বোঝা যাচ্ছে যে এটা আবার ক্রায়োসার্জারি। তিনি তার ওটিতে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুল স্পর্শ করান, বোঝাই যাচ্ছে এটা বায়োমেট্রিক। অন্যদিকে গবেষক খ তার কক্ষে প্রবেশ করার জন্য কণ্ঠস্বর প্রবেশ করেন। কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে ভয়েস রেকগনিশন, যেটা হচ্ছে একটা বিহেভিয়ারাল টেকনোলজি। স্মার্ট হোম কি আছে, এটা একটা ভালো প্রশ্ন। স্মার্ট হোমে আমাদের লাইটিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর কি আছে বলেন তো? লাইটিং আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ আছে এবং হচ্ছে নিরাপত্তা। এই 3টি প্রযুক্তি স্বয়ংক্রিয় থাকে, ঠিক আছে। তারপরে আসেন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। এটা আসলে কি বোঝা হচ্ছে? টেলি মানে কনফারেন্সিং বা টেলি, যেটা আমরা বলি টেলি চিকিৎসা বা টেলি সেবা বা টেলিমেডিসিন। যে তুমি ফোন কল করে কারো কাছ থেকে মানে ফ্যাক্সে হচ্ছে যে তার রিপোর্টটা নিয়ে নিলা বা পিডিএফটা নিয়ে নিলা, তারপর নেওয়ার পর তুমি রিপোর্টটা দেখলা, দেখার পর তুমি তাকে ওইখান থেকে ডিরেক্টলি কনসাল্টিং করলা, এটাকে আমরা বলছি টেলিমেডিসিন। ডাক্তার কয়ের চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতিটা আলোচনা করো। সো এগেন ক্রায়োসার্জারি। সো দেখো একই কোয়েশ্চেন ঘুরাই ফিরাই, এবং এটাই সবসময় হয় যে তুমি যদি একটু এনালিসিস করো তাহলে তুমি দেখবা তোমার সব পড়া দরকার নাই, ঘুরাই ফিরাই কিছু কমন জিনিসপত্রই তোমার এখানে বারবার আসছে। দেন তোমাকে এখানে বলা হচ্ছে ডাক্তার কয়ের ওটিতে প্রবেশ করার প্রযুক্তি এবং গবেষক খ তার কক্ষে প্রবেশ করার প্রযুক্তির মধ্যে কোনটি উত্তম। অফকোর্স আমাদের যদি ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রেকগনিশন থাকে, কোনটা বেটার হবে? অফকোর্স ফিঙ্গারপ্রিন্ট। বাট এইবার রিজন সেম না। ফিঙ্গারপ্রিন্ট যদিও বেটার, বাট এবার রিজন সেম না। রিজন সেম না অন্যতম বড় কারণ হচ্ছে এবার মূলত সিকিউরিটিটা মেইন ম্যাটার করবে। সিকিউরিটি মেইন কনসার্ন। কারণ ভয়েস রেকগনিশনে দেখা যায় তুমি অনেক সময় তোমার গলা মনে করো বসা, তাহলে কিন্তু তখন তোমার গলাকে সে আইডেন্টিফাই করতে পারতেছে না, একটা বড় প্রবলেম। সেকেন্ডলি ভয়েস মিমিক্রি করা বা ইমিটেট করা অনেক সহজ, তোমার আঙ্গুলের ছাপ ইমিটেট করা যাবে না, বাট ভয়েস ইমিটেট করা যায়। সো আমাদের তখন চাইলেই হচ্ছে যে কেউ কিন্তু যদি সে একটু স্মার্ট ইনাফ হয় বা স্কিলড হয়, তাহলে কিন্তু সে ভয়েস রেকগনিশন টেকনোলজিটাকে সারপ্যাস করে ঠিকই কিন্তু হচ্ছে ঝামেলা করে ফেলবে। দ্যাটস ওয়াই ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট যে টেকনোলজিটা আছে আমরা সেটাই সর্বত্র ব্যবহার করি, আমরা যেন অন্য টেকনোলজি ব্যবহারে কোনোভাবেই না যাই। তাহলে আমাদের আই গেস ভয়েস যে টেকনোলজিটা আছে সেটা থেকে কেন ফিঙ্গারপ্রিন্ট বেটার সেটা গেস আপনারা সবাই বুঝতে পারতেছেন, এবং সেটা জাস্ট এখানে ব্যাখ্যা করে লিখলে আপনাদের কাজটা। তারপরে আসেন বলা হচ্ছে মিস্টার এক্স এর গবেষণা করার উদ্দেশ্যে ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে তিনি ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে গন্তব্যস্থলে পৌঁছে গেছেন, যেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয়েছে যার সবকিছুই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলা হয়েছে সে এমন একটা হচ্ছে যে বাড়িতে গেছে যেটা থেকে আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এখন বলা হয়েছে ই কমার্স কি?
প্রথম প্রশ্ন, আচ্ছা ই কমার্স কি সেটার ব্যাখ্যা তো তোমরা জানোই। ইন্টারনেট ভিত্তিক যদি আমার ক্রয় বিক্রয়ের পদ্ধতি থাকে সেটাকে আমরা ই কমার্স বলছি। যেমন তুমি ফেসবুকের মাধ্যমে অনেক সময় জিনিস কিনছো, অথবা অ্যামাজনের মাধ্যমে জিনিসপত্র কিনছো, এই সব কিছু হচ্ছে ই কমার্স, মানে যেখানে আমি ইন্টারনেটের মাধ্যমে মূলত হচ্ছে যে কোনো একটা কিছু কেনা বেচা করছি বা আমি ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে লেনদেন করছি, ইন্টারনেট ভিত্তিক ক্রয় বিক্রয়ের পদ্ধতি। আচ্ছা, আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এটা আমরা অলরেডি অনেকবার ব্যাখ্যা করেছি আগের অংশগুলোতে। তো ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয় তার জাস্ট কয়েকটা ব্যবহার লিখে দিবা। এখন ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যে, সানস্ক্রিন বা বিভিন্ন ধরনের হচ্ছে পাউডারে, সানস্ক্রিন পাউডারে যেমন আমরা ইউজ করি হচ্ছে যে জিরকনিয়াম ডাইঅক্সাইড নাকি জিঙ্ক ডাইঅক্সাইড। আচ্ছা, এরকম টাইপের বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেল কোথায় কোথায় ইউজ করা হচ্ছে। ইভেন ইলেকট্রনিক্সে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো ব্যাখ্যা করবা। উদ্দীপকে উল্লিখিত গাড়িটি তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো। বলা হয়েছে যে গবেষণার উদ্দেশ্যে ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে তিনি ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান। আচ্ছা, তো যদি ড্রাইভারবিহীন একটা স্বয়ংক্রিয় গাড়ি হয় তাহলে সেটা আসলে কে চালাচ্ছে? ড্রাইভারবিহীন একটা স্বয়ংক্রিয় গাড়ি, তো যদি ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি হয় তাহলে সেটা অবশ্যই রোবোটিক্সের এক্সাম্পল। আমরা এই সেম এক্সাম্পলটা একটু আগে হচ্ছে যে একটা সৃজনশীলে দেখে আসছি। এটা কি হবে? এটা হবে রোবোটিক্স। রোবোটিক্সের এক্সাম্পল যে ড্রাইভারবিহীন যদি আমার একটা গাড়ি থাকে তাহলে সেটা হচ্ছে যে প্রযুক্তি আলোচনা করো। তো কেন? তাহলে এখানে তুমি ব্যাখ্যা করবা যে রোবোটিক্স মূলত ফার্স্ট অফ অল কি করে, ওর সংজ্ঞাটা দিবা। ওর সংজ্ঞা দেওয়ার পরে রোবোটিক্স হচ্ছে যে কোথায় কোথায় ব্যবহার করা হয় কিছু হচ্ছে এক্সাম্পলস, আ ফিউ এক্সাম্পলস। এই ফিউ এক্সাম্পল দেওয়ার পরে তুমি মূলত হচ্ছে যে উদ্দীপকের সিনারিওটা ব্যাখ্যা করবা যে সাধারণত এই ধরনের গাড়ি কিভাবে বানানো হয়। যেমন টেসলা অলরেডি এই ধরনের গাড়ি বানাচ্ছে, তো টেসলা এই ধরনের গাড়ি বানানোর ক্ষেত্রে রোবোটিক্সকে কিভাবে ইমপ্লিমেন্ট করছে, রোবট কিভাবে চিন্তা করবে, মূলত তাকে কিভাবে হচ্ছে যে গুগল ম্যাপ, ট্রাফিক অ্যালার্ট সিস্টেমস, দেন তাকে হচ্ছে যে কিভাবে সে লাইন ব্যালেন্সিং করবে, লাইন মেনটেন করবে, এগুলো ব্যাখ্যা করা হচ্ছে। দেন সাধারণ বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ ব্যাখ্যা করো। বুঝা যাচ্ছে এখানে মূলত হচ্ছে যে স্মার্ট হোমের কথা বলা হচ্ছে। তো স্মার্ট হোমের কথা তুমি ব্যাখ্যা করবা যে কিভাবে এখানে অটোমেটিক লাইটিং থাকে, তুমি ঝুঁকলে অটোমেটিক্যালি তোমার প্রেজেন্স দেখে লাইট অন হবে অফ হবে, তোমাকে কিন্তু যাওয়া আসা করতে হবে না, মানে তোমাকে সুইচ অন অফ করতে হবে না। এবং এটার মাধ্যমে অনেক ইলেকট্রিসিটি বেঁচে যাবে, বিকজ আমরা অনেক সময় ভুলে লাইট টার্ন অফ অন করে দিয়ে চলে যাই। তো এইভাবে হচ্ছে যে এটা সেভ করো অনেক টাকা পয়সা। দেন অটো অ্যাডজাস্টিং এসি, এখানে যে এসিটা আছে সেটা অটো অ্যাডজাস্ট করে নিজেকে, অর্থাৎ তোমার এখানে কোনো ধরনের টেনশন নাই যে কোনো ধরনের হচ্ছে যে তোমাকে টেম্পারেচার মানে ফিক্স করতে হবে এটসেট্রা এটসেট্রা। তো এটা তোমার আরেকটা বড় হচ্ছে যে আমাদের সুবিধা। তো এই হচ্ছে যে আমাদের মোরাললেস কনসেপ্ট। যদি কনসেপ্টটা হয়ে থাকে তাহলে আমরা সুন্দর মতো আগায় যাই। স্মার্ট হোম, স্মার্ট হোমের পরে আমাদের এখানে আছে আবার সিকিউরিটি সিস্টেমস। তো স্মার্ট সিকিউরিটি সিস্টেমসে কি থাকবে? তোমার হচ্ছে যে দেখা যাবে বিভিন্ন জায়গায় অ্যালার্ট সিস্টেম থাকবে,
সামনে তোমার সিসিটিভি থাকবে, তুমি এই জায়গায় যদি কেউ ঢুকতে চায় তাহলে তোমার হয়তো ঢোকার আগে তাকে ওই যে আমরা যেমন পাঞ্চ কার্ড দিই বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকি, এরকম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এই টাইপের স্মার্ট হোমের সিস্টেম থাকবে, যেখানে অটো লকিং সিস্টেম থাকবে। এই টাইপের জিনিসগুলোর মাধ্যমে স্মার্ট হোম গঠিত হয়। তো স্মার্ট হোমের মাধ্যমে তুমি বেটার লাইফ কোয়ালিটি পাবা, এনার্জি সেভ হবে, এই সব কিছু মিলাই হচ্ছে যে আমরা স্মার্ট হোমের আইডিয়াটা ব্যাখ্যা দিয়েছি। আমাদের বেশি না, আমাদের আর কয়টা আছে, এখানে আছে 10, 11, 12, 13, 14। আমাদের টোটাল 14টা আছে, আমরা এখন 9 নম্বরে আছি। আমাদের আর 6টা বাকি আছে। বলা হচ্ছে রাহবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলে চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে নাকি সে রাস্তায় চলাচলে সক্ষম। রাহবার তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখলো যে ক্যাম্পাসের একটি নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে। প্রথম প্রশ্ন হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট কি? আচ্ছা, লিখে ফেলেন। তাপমাত্রা তৈরি করা হয় অথবা the gas which creates the cold temperature। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের ক্রায়োজেনিক টেম্পারেচারটা এজেন্টটা কি। বলেছে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যার মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব। এটা মূলত ভিআর এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, দেন বলা হচ্ছে উদ্দীপক উল্লিখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এগেন এটা হচ্ছে যে আমাদের রোবোটিক্স। এই একই প্রশ্ন অনেকবার আসছে অলরেডি, সো আমার মনে হয় না আপনাদের কাছে এটা এনিথিং নিউ। ঘ নাম্বারে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, সে তার এক প্রযুক্তি বন্ধুর কাছে জানতে পেরেছে এটা প্রবেশের পথে তার আঙুলের ছাপ দরকার হয়, আর তার ক্যাম্পাসের মধ্যে একটি ক্যান্সারের উপর গবেষণা করছে। ওকে, তো এটা আঙুলের ছাপ, আর এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এদের মধ্যে কেন হচ্ছে যে আমাকে কেন কম্পেয়ার করতে দিচ্ছে আমি জানি না। একটা হচ্ছে বায়োমেট্রিক, আর ক্যান্সারের উপর তারা গবেষণা করছে, রাইট? সো আচ্ছা, গবেষণা করছে। ক্যান্সারের উপর যদি গবেষণা করে তাহলে আবার জিনিসটা ডিফারেন্ট হবে। যদি ক্যান্সারের উপর গবেষণা করে তাহলে সাধারণত আমরা এই ধরনের টেকনোলজিকে বলি হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। একটা হচ্ছে বায়োমেট্রিক্স এবং আরেকটাকে আমরা বলি জেনারেলি বায়ো ইনফরমেটিক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এটাকে কেন বায়ো ইনফরমেটিক্স বলছেন এবং কেন সেটাকে বায়োমেট্রিক বলছেন? আচ্ছা, সো এটা আপনাদের এক একটা বই এক এক ধরনের দেওয়া আছে এবং এটা নিয়ে গত বছর আমাদের প্রচুর মারামারি হয়েছে যে আসলে এটাকে আমরা কি বলবো, আমরা এটা কি বায়োটেকনোলজি বলবো নাকি এটাকে আমরা হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স বলবো। সো যারা বায়োটেকনোলজি বলছিল তাদের, সরি বায়োটেকনোলজি বলছিলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছিল, তাদের আর কি এক্ষেত্রে মতামত হচ্ছে দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং হওয়াটা স্বাভাবিক, কারণ এই জায়গায় আমরা হচ্ছে যে ক্যান্সারের উপর গবেষণা করছি, আর ক্যান্সারের উপর গবেষণার ক্ষেত্রে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণাটা করা হচ্ছে। অন দি আদার অন্যের কথা হচ্ছে যে আসলে যখনই গবেষণা করা হয় তাহলে সেটা বায়ো ইনফরমেটিক্স হওয়ার কথা। বাট বায়ো ইনফরমেটিক্স হওয়ার জন্য তুমি যে আসলে এখানে বিভিন্ন তথ্য বা বায়োস নিয়ে যে বা বায়োস ডেটা নিয়ে যে করছো তথ্য গবেষণা, সেটার উল্লেখ থাকাটা জরুরি ছিল। যেহেতু নাই তার জন্য এটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বললেই ভালো। সেই দুইটার মধ্যে তোমাকে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে। একটু আমার কাছে অবাক লাগতেছে কারণ এই দুইটা জিনিস একলাই আলাদা। যদি তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে কি হবে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে নতুন বৈশিষ্ট্য বানাইতে ব্যবহার করা হয়। গেল।
আচ্ছা, নতুন বৈশিষ্ট্য মানে নতুন বৈশিষ্ট্য বানাইতে ব্যবহার করা হয়। তারপর আসেন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সহ মাল্টিপল টেকনোলজি। ওর হচ্ছে যে মাল্টিপল ক্ষেত্র আছে, যেমন চিকিৎসা, কৃষি এটসেট্রা। দেন এখানে আরো এক্সাম্পল দিতে পারি আমরা যে বায়োমেট্রিক আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা একটু চিপার টেকনোলজি, বাট এটাতে প্রচুর পরিমাণে হচ্ছে যে টাকা খরচ হয়, এক্সপেন্সিভ। এখানে নো ইনোভেশন বা নতুন কোনো ইনোভেশন বা হচ্ছে যে প্রযুক্তি বানানোর কিছু নাই। এখানে হচ্ছে যে প্রতি মুহূর্তে হচ্ছে যে নিউ ইনোভেশনস হচ্ছে। সো এখানে আমরা এভাবে সুন্দর মতো জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। তা আমাদের মোটামুটি যদি এটা ব্যাখ্যা হয়ে যায় তাহলে আমরা আল্লাহর রহমতে বেশ ভালোভাবেই একটা ডিটেইলড আইডিয়া এখান থেকে পেয়ে যাব আশা করছি। পরেরটাতে চলে আসি। একজন যন্ত্র প্রকৌশলী বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটি মেমোরি ডিভাইস তৈরি করেছেন যা আকারে ছোট কিন্তু তথ্য ধারণ ক্ষমতা বেশি। তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরো একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক কাকে বলে? ঠিক আছে, বায়োমেট্রিক কাকে বলে? বায়োমেট্রিক কাকে বলে এটা ব্যাখ্যাটা খুবই সিম্পল। জীব ডেটা দিয়ে শনাক্তকরণ পদ্ধতি। সিম্পল অ্যাজ দ্যাট। কোন প্রযুক্তি সারা বছরে আমের ফলন সম্ভব? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল জাত বানিয়ে ফেলবো আমরা, সেটা খুবই সোজা একটা কোয়েশ্চেন। দেন উদ্দীপকে উল্লিখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে এটা বুঝতেই পারছেন, এটা হচ্ছে যে আমাদের ন্যানো টেকনোলজি। ঠিক আছে, ন্যানো টেকনোলজি বলেন। হ্যাঁ, বোর্ডটা পাশাপাশি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলেন। হুম হুম হুম। কত ঘন্টা ক্লাস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 5 মিনিট পরে আপনাকে একটু ফোন দিই, যে ক্লাস চলতেছে তো। ওকে, ডান। তাহলে আমরা পরেরটাতে চলে আসি। ন্যানো টেকনোলজির পরে এখন 4 নাম্বার কি বলা আছে? বলা আছে উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। অর্থাৎ আমাদের যে এখানে উদ্দীপকে যে ডিভাইসটা আছে, উদ্দীপকে উল্লিখিত ডিভাইস যেটা আছে, ওকে, এটা গেল। এখন আসেন উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। আমাকে বলছে এখানে যথার্থতা মূল্যায়ন করতে হবে, অর্থাৎ ফাইন্ড দি, যথার্থতাকে আমরা কি বলছি, মানে হচ্ছে যে ফাইন্ড দি এলিজিবিলিটি, বা আমরা বলতে পারি হচ্ছে যে
অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে উল্লিখিত প্রযুক্তি মানে ডিভাইসটা আছে সেটাকে উন্নত করার জন্য আমরা হচ্ছে যে প্রযুক্তিগত যথার্থতা চাচ্ছি। এখন কি চাচ্ছে আমাদের, বলা হচ্ছে যে এখানে একটা কাল্পনিক 3D মডেল তৈরি করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে যে যদি এই ডিভাইসে উন্নত করতে যাই তার আরো একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করা যায়। তাহলে যদি আমরা কাল্পনিক ত্রিমাত্রিক মডেল বানাইতে চাই তাহলে সেটা কি হবে? ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আমাদের এখানে এখন জাস্ট ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো ভার্চুয়াল রিয়ালিটি তো সোজা, ভার্চুয়াল রিয়ালিটিতে আমাদের সেরকম কিছু এখানে নাই। আমাদের জাস্ট ব্যাখ্যা করতে হবে যে কিভাবে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা অনেক ধরনের কঠিন কঠিন হচ্ছে যে প্রবলেম যেগুলো আছে বা সিচুয়েশন আছে সেগুলোকে আমরা এই জায়গায় তৈরি করতে পারি এবং তৈরি করার মাধ্যমে সেটাকে আমরা আরো ইজিলি ব্যাখ্যা করতে পারি। তো জাস্ট এই কথাগুলোই বারবার ঘুরায় পেঁচে আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে। এরপরে আছে, একটি কলেজে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙুল রেখে উপস্থিতি নিশ্চিত করে। উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। তাহলে বলা হচ্ছে উদ্দীপকের শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির প্রযুক্তিটি বর্ণনা করো। আচ্ছা, এটা হচ্ছে বায়োমেট্রিক, তো সেটা তুমি পারো কিভাবে কি করতে হয়। এটা তো আসলে 4 নম্বর চ্যাপ্টার থেকে আসছে। প্রযুক্তি দ্বারা কোনটি অধিক নির্ভরযোগ্য? এগেন দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে আইরিশ স্ক্যান। এখন ভালোভাবে বুঝছো, জিজ্ঞেস করছে কোনটা অধিক নির্ভরযোগ্য, তোমার কাছে এটা জিজ্ঞেস করে নাই যে কোনটা হচ্ছে যে আসলে তোমাকে বেটার সার্ভ করবে বা জনপ্রিয়, মানে কোনটা বেশি জনপ্রিয় এটসেট্রা, এগুলো কিছু জিজ্ঞেস করে নাই। বলছে কোনটা হচ্ছে যে অধিক নির্ভরযোগ্য। সো অধিক নির্ভরযোগ্য হচ্ছে যে আমাদের সাধারণত আমাদের হচ্ছে যে এখানে আমরা আইরিশ স্ক্যানটাকেই বলবো। ঠিক আছে, আইরিশ স্ক্যান হচ্ছে আমাদের অধিক, আমরা বলতে পারি হচ্ছে যে নির্ভরযোগ্য। কেন? অফকোর্স আমাদের মানে ফিঙ্গারপ্রিন্ট অনেক ইজি এবং এটাতে আমরা খুব সহজে হচ্ছে খুব চিপ, খুব ফ্লেক্সিবল, আমরা খুব ইজিলি হচ্ছে সবকিছু বের করতে পারি। আর যদি আমাকে বলে নির্ভরযোগ্যতার দিক থেকে বের করো তাহলে অবশ্যই আইরিশ স্ক্যানটা এগিয়ে থাকবে, কারণ আইরিশ স্ক্যানে হচ্ছে যে আমাদের আসলে ছল চাতুরির হচ্ছে সুযোগটা কম থাকে। তো আইরিশ স্ক্যান যেহেতু একটা প্রতিটা মানুষের আইরিশের হচ্ছে যে সিস্টেম অনেক ডিফারেন্ট, সো অফকোর্স আইরিশ স্ক্যানটা আমাদের জন্য বেটার হচ্ছে যে একটা টেকনোলজি হবে। বলা হয়েছে হিমেল ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল। একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তার মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করলো। রোবোটিক্স কি অলরেডি তোমরা জানো, আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি অলরেডি তোমরা জানো। হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে? জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল। আচ্ছা, জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল, তাহলে আপনার সেটা হচ্ছে যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এটা কি হবে? এটা খুবই সিম্পল, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। তাহলে আমরা মোটামুটি খুব ইজিলি হচ্ছে যে জিনিসটাকে কমপ্লিট করতে পারলাম। এরপরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে মিস্টার মোকলেস সাহেব পেশায় মৎস্যবিদ, তিনি একজন মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য তিনি প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। আচ্ছা ঠিক আছে, নতুন নতুন প্রজাতির মাছ হচ্ছে যে তিনি উৎপাদন করছেন। তার অভিজ্ঞতা, তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ দেওয়া হয় বা আঙুলের ছাপ দিলে দরজাটা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালেও সে দরজাটা খুলে যায়। প্রশ্ন হচ্ছে যে রোবোটিক্সটা কি? আচ্ছা, এটা হচ্ছে 2019 সালের কোয়েশ্চেন। মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব কিনা, এটা হচ্ছে VR। মাছ উৎপাদনের প্রযুক্তি ব্যাখ্যা করো, সেটা অফকোর্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এটা আমাদের বায়োমেট্রিক্স। ডান, তাহলে আমাদের এটা হচ্ছে যে কমপ্লিট হলো। আমরা পরেরটাতে চুপচাপ চলে যাই তাইলে। তারপরে বলা হচ্ছে লাস্ট আমাদের কোয়েশ্চেন, বাংলাদেশের রাজধানীর বলা হচ্ছে যে অদূরে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার প্ল্যান করা হচ্ছে, যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ হাতে কম্পিউটার প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে
দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের একটা পার্ট, সেটা রোবোটিক্সকে বোঝাচ্ছে। উক্ত প্রতিষ্ঠানের দক্ষ জনগণ, প্রোগ্রামারগণ সিমুলেটেড পরিবেশ স্থাপন করে ঘরে বসে দর্শনার্থীদের শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর ব্যবস্থা করেন। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম, ব্যাখ্যা করার কিছু নাই। হ্যাকিং কি তোমরা পারবা, কারো সিস্টেমে বা ডেটাতে মানে যদি তোমার হচ্ছে যে অননুমোদিত হচ্ছে অধিকার থাকে, বা যদি আমরা ইলিগাল অ্যাক্সেস নেই তাকে হ্যাকিং বলি। শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তির ব্যাখ্যা করো, অফকোর্স এটা রোবোটিক্স। দেন হচ্ছে যে প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তি ইতিহাস, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তো দেখো ঘুরায় ফিরায় সব কিন্তু ইজি কোয়েশ্চেন, খুব একটা কঠিন কোয়েশ্চেন আমাদের আসে না, এবং আমরা খুব একটা ঝামেলাপূর্ণ জিনিসপত্র দেখতেও পাচ্ছি না। তাইলে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সাজেশন তোমাকে দিয়ে দিই, যে সাজেশন গুলো পড়লে তোমাদের আসলে এই চ্যাপ্টারটা থেকে ইজিলি তোমরা পেয়ে যাবা। সাজেশন তোমরা দেখতেই পাচ্ছ গত বছরগুলোতে কি কি কোয়েশ্চেন আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বায়োমেট্রিক্স, এবং বায়োমেট্রিক্স এর মধ্যে কোনটা বেশি জনপ্রিয়, এটা বেশি বেশি আসে। ন্যানো টেকনোলজি প্রচুর পরিমাণে আসছে, রোবোটিক্স, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর ফাইনালি এই সবগুলো যদি তোমাদের হয়ে যায়, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরে ফাইনালি তোমাদের এই 5টা 4টা বাদেও আরেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এআই। ও সরি, ভিআরই তো দেয়নি, আসলেই দেয়নি, ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি। এবং এগুলোর পরে এআইটা একটু ইম্পর্টেন্ট, স্মার্ট হোমটা একটু ইম্পর্টেন্ট, এগুলোর পর আর কিছু আসবে না। তাহলে আমাদের মোরাললেস এতটুকু পর্যন্তই ডান। আশা করি সবাই হচ্ছে যে আজকের ক্লাসটা, আমি বলবো না ক্লাসটা খুব মজার ছিল, এটা খুবই বোরিং একটা ক্লাস, বাট আনফর্চুনেটলি চ্যাপ্টার 1 তোমাদের জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। যে যদি ইনকেস তোমার কোডিং এর চ্যাপ্টার বা কোন একটা চ্যাপ্টার থেকে কঠিন কোয়েশ্চেন আসে এবং তুমি না পারো চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করে, তুমি কিন্তু হয়তো 10-এ 10 না পেলেও 9 ঠিকই উঠাইতে পারবা, এবং সেটা তোমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।